আমি বললাম, আপনারা কারা, আমাকে কেন নিয়ে যাবেন? সাদা রঙের প্যাকেটটা কোথায়? কিসের প্যাকেট? আমি তো কোনো প্যাকেটের সম্পর্কে কিছু জানি না। এমন সময় টগর ভাইয়ের কণ্ঠ শোনা গেল। সে দরজার সামনে দাঁড়িয়ে লোকগুলোর পেছন থেকে বলল, কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? সবাই পেছনে ফিরে তাকালো। যে লোকটা আমার সঙ্গে কথা বলছিল সে বলল, টগর তুই? আপনারা এখানে কি করেন? এই মেয়েকে নিতে এসেছি। কেন? অনেক কাহিনী পরে সবকিছু বুঝিয়ে বলবো। তুই এখানে কেন তাই বল। এই মেয়ে আমার পরিচিত, আমি তাকে এখানে ভর্তি করেছি, সুতরাং তার বিষয়ে যা বলার সবটা আমার সঙ্গে বলে। বলিস কি, তোর কি রকম পরিচিত? যেভাবে হোক সেটা বড় কথা নয়, এখন বলেন ঘটনা কি? লোকটা কিছু না বলে মোবাইল বের করলো, তারপর কাকে যেন কল দিল, তারপর বলল, ভাই এখানে টগর আছে। আর এই মেয়ে তো টগরের পরিচিত। তারপর ওপাশ থেকে কিছু শোনালো। মোবাইল রেখে দিয়ে টগরকে বলল, হাসপাতালের মধ্যে কোনো ঝামেলা করলাম না টগর, রাতের মধ্যে ওই প্যাকেট সিরাজ ভাইয়ের কাছে পাঠিয়ে দিবি, না হলে কিন্তু ভাই নিজে কিছু একটা করে ফেলবে। টগরকে কিছু বলার সুযোগ না দিয়ে তারা সবাই রুম থেকে বেরিয়ে গেল। টগর ভাই আমার কাছে চলে এলেন। এতক্ষণে বুকের ভেতরে জমানো ভয় অনেকটা কমেছে, কিন্তু তারা কিসের প্যাকেটের কথা জিজ্ঞেস করছে সত্যি জানি না। আমি বললাম, আমি বাসায় যাব। টগর ভাই অবাক হয়ে বলেন, এই অসুস্থ শরীর নিয়ে বাসায় কেন? আমি ঠিক আছি। আপনি যে অফিসে নিয়ে যেতে চেয়েছিলেন সেখানে কি আজ যাওয়া যাবে না, নাকি আগামীকাল? কালকে গেলে হবে। তাহলে চলেন। ঠিক আছে, ব্যবস্থা করে। একটা কথা জিজ্ঞেস করতে পারি? করেন। ওই খারাপ লোকগুলো আপনার পরিচিত ছিল তাই না? ওদের সঙ্গে আপনার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই, এলাকায় এক নেতার সঙ্গে চলাচল করে। কিন্তু আপনি বলেন তো, ওরা কিসের প্যাকেটের খোঁজ করছে? আমি জানি না, মনে হয় কোথাও একটা গন্ডগোল আছে। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি রাতে সিরাজ ভাইয়ের সঙ্গে দেখা করে সব কিছু বলবো। আপনার সঙ্গে এইসব মানুষের খুব ঘাতি তাই না টগর ভাই? আছে কিছুটা। আমার চাকরির ব্যবস্থা হয়ে গেলে আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। ঠিক আছে, রাখতে হবে না, এমনিতে কেউ যোগাযোগ রাখে না, এতে আমি কিছু মনে করি না, খুব স্বাভাবিক বিষয়। আপনার পরিবারে কে কে আছে? এক বোন আছে, আর কেউ নেই। সে কথায় রংপুর, ওর স্বামীর সাথে থাকে। সে মনে হয় আপনার সাথে কথা বলে না তাই না? টগর ভাই এই প্রশ্নের জবাব দিল না, কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে উঠে চলে গেল। আশ্চর্য এক মানুষ। তবে আমি এখনো ওই ভয়ানক লোকগুলোর কথা চিন্তা করে যাচ্ছি। কিসের প্যাকেট কি ছিল সেখানে, যার কারণে এরা আমাকে তুলে নিতে যেতে এসেছে? মাদক দ্রব্য নাকি? হায় আল্লাহ! ভদ্রমহিলা বয়স 40-এর কাছাকাছি, হলুদ রঙের শাড়ি পরে বসে আছে, মুখ ভর্তি পান, আর এক হাতে চুড়ি ভর্তি আর অন্য হাত খালি। আমার দিকে তাকিয়ে বলেন, রাত 10টার মধ্যে বাসায় ফিরতে হবে, কারণ 10টার পরে আর কাউকে দারুণ ঢুকতে দেবে না বাসায়। ডগর ভাই বলেন, অফিসে চাকরি করে রাস্তায় মাঝে মাঝে তো জ্যাম থাকে, গেট খোলা হবে না কেন? ভাড়া দিতে থাকবে তাই না? আমার বিল্ডিংয়ের মধ্যে কেউ রাত 10টার পর বের হতে পারে না। তবু মাথায় রাখবেন বিষয়টা, তার চাকরি হবে বনানী, আজ বনানী থেকে উত্তরা আসতে মাঝে মাঝে দেরি তো হতেই পারে। দেখা গেল রাত 8টার দিকে ছুটি হচ্ছে। ঠিক বুঝতে পারছি ঠগর, সমস্যা নেই, যদি 1-2 দিন বিপদ পড়ে সেটা দেখা যাবে। আমি সন্ধ্যায় পর নিজের জিনিসপত্র গুছিয়ে মেসে চলে আসলাম। একটা 3 রুমের ফ্ল্যাটের মধ্যে আমি সহ মোট 7 জন থাকবো। 3 জন পড়াশোনা করে, বাকি 3 জনই জব করে। আমি যার সঙ্গে এক রুমে থাকবো সেই মেয়েটার নাম তাইকিয়া তামান্না। ফ্লোরে বিছানা করে ঘুমোতে হবে। তামান্না নামের মেয়েটাও ফ্লোরে বিছানা করে বসে আছে। তুমি চাইলে খাট কিনে পেতে নিতে পারো, আমার দরকার হয় না তাই কেনা হয় না। না না, সমস্যা নেই। তোমার নামটা যেন কি? অবন্তী। আমার নাম তাইকিয়া তামান্না। নামের অর্থ হচ্ছে পবিত্র হিচ্ছে। বয়স অনুমানিক আমার চেয়েও বেশি হবে। কাছের একটা গার্মেন্টসে চাকরি করে সুপারভাইজার। রেল লাইনের ওই পাশের সেক্টরের মধ্যে তোমার বান্ধবীর বাসা তাই না? হ্যাঁ। খুব বড় লোক নাকি? জানি না, মোটামুটি। সেক্টরের মধ্যে তো বাসা ভাড়া অনেক বেশি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ সেখানে থাকতে পারে না। শরীর ক্লান্ত ছিল। অ্যাক্সিডেন্টের মধ্যে আমার পায়ের মধ্যে হালকা ব্যথা হয়ে গিয়েছিল। খুব বেশি ক্ষতি হয়নি, তবে টগর ভাইয়ের হাতে ব্যান্ডেজ করা হয়েছে। রাত 11টার দিকে টগর ভাই আমাকে কল দিলেন। তার কাছে আমার নাম্বার নেই, নিশ্চয়ই রাবুর কাছে নিয়েছে। রাবুর ভালো নাম রাবেয়া, আমরা সবসময় তাকে রাবু বলে ডাকি। হ্যালো, আমি টগর বলছি। বলেন, আপনি সেদিন গ্রাম থেকে আসার সময় বাসের মধ্যে আপনার পাশের সিটে কি একজন মহিলা বসেছিল? আমি খানিকটা অবাক হয়ে গেলাম, তারপর নিজে কৌতূহল লুকিয়ে বললাম, হ্যাঁ। সেই মহিলা আপনার ব্যাগের ভেতরে একটা সাদা প্যাকেট রেখেছে। ওরা ওই প্যাকেট চাইছে। ওটা আপনি কোথাও রেখেছেন?
এবার আরও অবাক হলাম, আমি তো এসবের কিছু জানি না। তাছাড়া কিছুক্ষণ আগে সব বের করে গুছিয়ে রেখেছি, সেখানে কোনো সাদা প্যাকেট ছিল না বললাম। টগর ভাই, আমি জানি না সেটা কোথায়, দয়া করে আমার কাছে সত্যিটা বলেন, না হলে খুব বিপদ হতে পারে। আশ্চর্য, আমার কথা বিশ্বাস করছেন না কেন টগর ভাই? আমি ওটা দিয়ে কি করব? ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখি কি করা যায়। আমি না বলা পর্যন্ত বাসা থেকে বের হবেন না। টাকা পয়সা লাগলে রাবেয়ার কাছে বলবেন, আপাতত বাসায় থাকেন। চাকরি বিষয়টা একটু সমাধান করে তারপর আপনার চাকরির ব্যবস্থা হবে। আপাতত বাসায় বসে থাকেন, ঘুমান, যা ইচ্ছা করেন। কল কেটে গেল। আমি গ্রাম থেকে ঢাকায় আসার কথা ভাবতে লাগলাম। আমার পাশে এক মহিলা ছিল। আমি প্রায় সারাক্ষণ ঘুমিয়েছিলাম। আমার ব্যাগটা ছিল পায়ের কাছে, বেশি কাপড় চোপড় ছিল তাই মাথার উপরের বক্সে রাখতে পারিনি। মহিলা কখন বাস থেকে নেমেছে সেটাও জানি না আমি। মোবাইলে মা কল দিয়েছে, এত রাতে মা কল দেবে ভাবিনি। তাহলে বাবার শরীর আবার অসুস্থ হয়ে গেল নাকি? কেমন আছো মা? আমরা ভালো আছি, তুই কেমন আছিস মা? চাকরি হয়েছে? না, চাকরির জন্য যেতে পারিনি, পথে সামান্য অ্যাক্সিডেন্ট করেছি, তাই হাসপাতাল থেকে আবার বাসায় এসেছি। বলিস কি, সাবধানে থাকতে পারিস না? কিছু হয়নি তো? না মা, একটা কথা বলতে কল দিলাম। কি কথা বলো? জামাই এসেছিল একটু আগে। মানে কার জামাই? সোহাগ এসেছিল। আমার হাজবেন্ডের নাম সোহাগ, কিন্তু সে আমাদের বাড়িতে এসেছে। আশ্চর্য। কেন এসেছে? সে নাকি ইচ্ছে করে ডিভোর্স দেয়নি। এসবের পেছনে অনেক ঝামেলা ছিল, বাধ্য হয়ে নাকি কাজটা করেছে। এইসব কি ধরনের কথা? সে এসে তোমাকে বলে গেল, তুমি বিশ্বাস করে নিলে? সে ঢাকায় গিয়ে তোর সাথে দেখা করতে চায়, আমার কাছে ঠিকানা চায়। পাগল নাকি? তার সঙ্গে দেখা করব কেন? জানি না, আমি তো নিজেও তোর ঠিকানা জানি না, দেব কিভাবে? সে বলে গেল যেভাবে হোক তোর ঠিকানা নাকি জোগাড় করবে। কিছুই বুঝতে পারছি না মা। তুই সাবধানে থাকিস শ্রবন্তী। তোর বাবা এসব কিছু জানে না, টেনশন করবে তাই বলেনি। ভালো করেছ। দুদিন পেরিয়ে গেল। সেই রাত থেকে টগর ভাইয়ের নাম্বার বন্ধ। যে নাম্বারে কল করছি সেই নাম্বারে বন্ধ পাচ্ছে। রাবুর কাছে জিজ্ঞেস করলাম, রাবু কিছু জানতে পারেনি। তৃতীয় দিন একটি অপরিচিত নাম্বার দিয়ে কল এলো। কল আমি রিসিভ করে কথা বললাম। কে বলছেন? আমাকে আপনি চিনবেন না। আপনার ব্যাগ থেকে একটা সাদা প্যাকেট আমি বাসের ভেতরে বসে নিয়েছিলাম, ওটা আমার কাছে আছে।